হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা রসায়ন প্রথম বছরের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বর্ণালী, যেটা থেকে প্রচুর পরিমাণে সিকিউ এমসিকিউ রিপিট হয়। এই টপিকের যত টাইপ হইতে পারে, যত কনফিউশন হইতে পারে, সবগুলো আমরা ক্লিয়ার করব ইন শর্ট টাইমের মধ্যে, 10 থেকে 15 মিনিটের মধ্যে। সো আমাদের টার্গেট হচ্ছে এটাকে ওয়ান শট রিভিশন করা খুব অল্প সময়ের মধ্যে, ঠিক আছে? সো দেখো, এখানে আমাদের যে টপিক সেটা হচ্ছে ভাই বর্ণালী। সো অ্যাকচুয়ালি বর্ণালী জিনিসটা কি? বর্ণালী মানে হচ্ছে কোনো বর্ণ। সো আমরা কখন কোনো বর্ণ বা আলটিমেটলি আমি যদি বলি কোনো আলো কখন আসলে পাই, যখন ধরো কোনো একটা জিনিসের মধ্যে শক্তি আছে, আমি শক্তি হারাইতে আছে, শক্তি বিকিরণ করতেছে। সো বিকিরণ করলে আমরা বর্ণালী পাই। সো অ্যাকচুয়ালি এখানে যেটা হবে বিকিরণ হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে বিকিরণ যে এখানে হইতেছে, কিভাবে হইতেছে? আমরা এটা হচ্ছে ধরো একটা পরমাণু, ঠিক আছে? সো এই পরমাণু, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এখানে অনেকগুলো কক্ষপথ দেওয়া আছে। তো নর্মালি যেটা কি হয়, যে পরমাণুর প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রনের একটা এনার্জি থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এই কক্ষপথে যে ইলেকট্রনের এনার্জি, এটাকে আমি দিলাম n1, ঠিক আছে? এটাকে আমি দিলাম n2, এটাকে আমি দিলাম হচ্ছে n3। ওকে, সো এই এক নম্বর যে কক্ষপথ আছে, এক নম্বর কক্ষপথের যে এনার্জি হবে, সেই এনার্জি হবে সবচেয়ে ছোট। 2 নম্বর কক্ষপথের এনার্জি হবে তার থেকে একটু বড়। 3 নম্বর কক্ষপথের এনার্জি হবে তার থেকে একটু বড়। তার মানে যত তুমি বড় কক্ষপথের দিকে যাবা, ওইখানে ইলেকট্রনের এনার্জি বাড়তে থাকবে। দ্যাটস মিন, ধরো এরকম যদি হয় যে কোনো একটা ইলেকট্রন এই জায়গা থেকে, কোনো একটা ইলেকট্রন যদি হয়, ধরো এখানে একটা ইলেকট্রন আছে, তো ইলেকট্রন যদি এই জায়গা থেকে এই জায়গাতে চলে যায়, তাহলে সে অ্যাকচুয়ালি শক্তি শোষণ করবে। সিমিলারলি কোনো ইলেকট্রন যদি তোমার হায়ার অরবিট থেকে, মানে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে আসে, তখন সে শক্তি বিকিরণ করবে, ঠিক আছে? শক্তি বিকিরণ করবে। এই যে শক্তি বিকিরণ করতেছে, এই বিকিরণ করার ফলে এখান থেকে আমরা বর্ণালী দেখতে পাবো। সো আমাদের টার্গেট হচ্ছে এই যে বর্ণালী দেখতে পাইতেছি, বর্ণালী কালার কেমন হইতে পারে, তার তরঙ্গ দৈর্ঘ্য কেমন হইতে পারে, ফ্রিকোয়েন্সি কেমন হইতে পারে, এই জিনিসগুলো বের করা। এখন অ্যাকচুয়ালি যে বর্ণালী যে এই জিনিসটা আছে, এইটা মেইনলি হচ্ছে তোমার আলো বা এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে? এটা হচ্ছে আলো বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, এখন এই যে তড়িৎ যে চুম্বকীয় তরঙ্গ আছে, এই তরঙ্গের যে বেসিক ক্যারেক্টারগুলো আমরা জানি, ওইগুলো দিয়ে কিন্তু আমরা সবকিছু বের করে ফেলতে পারবো। হ্যাঁ, তো আমরা কি জানি যে আলো বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষুদ্রতম যে একক যেটা হয়, ঠিক আছে, যে আলো তো আমাদের কন্টিনিউয়াস না, আলো হচ্ছে তোমার বিচ্ছিন্ন। তো আলো যদি বিচ্ছিন্ন হয়, ছোট ছোট যে প্যাকেট আকারে আলোগুলো নিক্ষেপ হয়, এই ছোট ছোট প্যাকেটের নাম হচ্ছে ফোটন, ঠিক আছে? এটাকে তুমি বলতে পারো আলোর ক্ষুদ্রতম একক। সো এই যে ফোটন যে হইতে পারে, এই ফোটনের যে শক্তি হয় বা এই ফোটনের শক্তি, ঠিক আছে? ফোটন আলটিমেটলি আলো। আমরা যে বর্ণালী চিন্তা করতেছি, বর্ণালী আলটিমেটলি আলো। সো বর্ণালীর ছোট ছোট এককগুলোই হচ্ছে তোমার ফোটন। এই ফোটনের শক্তি যদি তোমাকে বের করতে হয়, ফর্মুলা হচ্ছে E=hc ডিভাইডেড বাই ল্যামডা, অথবা E=hf। এগুলো আমরা ফিজিক্সে পড়ছি ভাই। সি মানে আলোর বেগ, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ফিজিক্সে আবার এই যে ফ্রিকোয়েন্সিটাকে তোমার নিউ দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? কি দিয়ে প্রকাশ করে? এটা নাম হচ্ছে নিউ। সো দুইটা একই, জাস্ট সিম্বল আলাদা। হ্যাঁ, সেম জিনিস, বুঝা গেছে? তার মানে তুমি যদি হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটের দিকে যাও, ইলেকট্রনগুলো কি করবে? শক্তি বিকিরণ করবে, আর বিকিরণ করলে ওই একটা ফোটনের এনার্জি আমি এই ফর্মুলা দিয়ে বের করতে পারি, ঠিক আছে? এখন তোমাকে যদি বলে, এটা মনে রাখবা যে এখানে যে এনার্জিটা আসবে, এখানে যে এনার্জিটা আসবে সেটা হবে জুল, ঠিক আছে? জুল পার ফোটন, জুল পার ফোটন, ঠিক আছে? এখন এখান থেকে যদি তোমাকে জুল পার বের করতে বলে, যেমন ধর জুল পার মোল বের করতে বলে, জুল পার মোল, তাহলে কি করতে হবে তোমাকে? এটাকে এই যে এটাকে কত দিয়ে গুণ করতে হবে ভাই? এটাকে হচ্ছে তুমি Na অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে? দ্যাটস দ্য বেসিক থিংস। আই থিঙ্ক এটা তোমরা বুঝতে পারছো, এখানে কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? বুঝা গেছে এতটুকু? ওকে। এখন এই যে পুরো ঘটনাটা ঘটছে, এই ঘটনা ঘটার ক্ষেত্রে আমাদের যে ই শক্তিটা আসছে না, আচ্ছা, এখন এই শক্তিটা আমরা কিভাবে করবো ভাই? দেখো, আমি তোমাকে বলছি যে ধরো E3 থেকে সে E1 এ যাচ্ছে, তাই না? আচ্ছা, তো E3 তে একটা এনার্জি আছে আর E1 এর একটা এনার্জি আছে, তাহলে কতটুকু এনার্জি সে লুজ করবে? E1 মানে E3 মাইনাস E1, তাহলে কতটুকু সে এনার্জি এখানে বিকিরণ করবে? E3 মাইনাস হচ্ছে কত? E1। এটাকে আমি বলতে পারি E, বা এটাকে আমরা বলতে পারি ডেলি। বুঝা গেছে? তাহলে এই যে আমরা এর কথা বলতেছিলাম, যে এখানে বিকিরণ করবে কতটুকু এনার্জি? যেই শক্তি স্তরে সে ছিল তার যতটুকু এনার্জি হয়, আর যেখানে গেছে তার যতটুকু এনার্জি হয়েছে, দুইটার ডিফারেন্স। সো আলটিমেটলি এই যে ডেলি যে আছে, এই ডেলি এটাই হচ্ছে এই পরিমাণ শক্তি বিকিরণ হয়েছে। সো ওই এটা ইউজ করি আমি নর্মালি এখান থেকে ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। ক্লিয়ার? ওকে। সো এগুলোর তো অনেক শর্টকাট আছে, অ্যান্ড এইটা থেকে আমরা একটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে ভাই যে 1/λ ইকুয়াল টু যে RH, এটা একটা কনস্ট্যান্ট, এটাকে রিডবার্গ ধ্রুবক বলে, 1 মাইনাস NL স্কোয়ার মাইনাস 1/n
এইচ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, সো এইখান থেকে আমরা কি করতে পারি আলটিমেটলি ভাই, এনএল। এনএল মানে কি? এনএল মানে হচ্ছে নিম্ন শক্তি স্তর। নিম্ন শক্তি স্তর কোনটা? দেখো যেটার মান সবচেয়ে ছোট, যেমন একটু আগে যে আমি বলছিলাম 3 নাম্বার থেকে কয় নাম্বারে আসছে? 1 নাম্বারে, তাহলে এখানে এনএল এর মানটা কত? এনএল এর মানটা হবে 1, ক্লিয়ার। আবার এনএইচ কোনটা হবে? এনএইচ হবে উচ্চ শক্তি স্তর, মানে যেখান থেকে ইলেকট্রনটা তোমার আসছে, উচ্চ শক্তি স্তর। তাহলে এখানে এনএইচ এর মানটা কত হবে বলো তো? এনএইচ এর মানটা একটু আগে কোথা থেকে আসছিল? 3 নাম্বার থেকে, ঠিক আছে। ওকে, রিডবার্গ ধ্রুবকের মানটা অ্যাকচুয়ালি কত? রিডবার্গ ধ্রুবক কত হয়? রিডবার্গ ধ্রুবকের মান হবে অলওয়েজ 1.0678 ইন্টু 10 ইনভার্স 2 ন্যানোমিটার, ঠিক আছে। এই একটা টার্ম মনে রাখলেই হয়ে গেছে, হ্যাঁ। এটা সবসময়, এটার অনেকগুলো ইউনিট হয়, সেন্টিমিটার হয়, ন্যানোমিটার হয়, আবার হচ্ছে মিটার হয়। এই একটা ইউনিট যদি আমি মনে রাখি তাহলে আমি সবগুলাই এখান থেকে বের করতে পারবো, হ্যাঁ। আমি একটু দেখাইতেছি কিভাবে রিডবার্গ ধ্রুবকটা তুমি ট্রান্সফার করবা। এটা তো গেল। এরপরে দেখো জেড স্কোয়ার মানে কি? জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। জেড মানে কি ভাই? জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখন পারমাণবিক সংখ্যা কেমনে বের করে এটা তো তোমরা জানো। যেমন আমি যদি বলি হাইড্রোজেন তাহলে 1, আর যদি হিলিয়াম বলি তাহলে 2, হ্যাঁ। তবে এখানে একটা কন্ডিশন আছে, আমাদের যে ফর্মুলাগুলো ইউজ হয় এখানে, ঠিক আছে, তোমরা অবভিয়াসলি বোরের পরমাণু মডেল পড়ছো, এখানে বলা আছে পারমাণবিক বর্ণালীগুলো শুধু 1 ইলেকট্রন বিশিষ্ট আয়ন এবং পরমাণুর জন্য খাটে। তার মানে কি কাদের জন্য খাটবে? ঠিক আছে, কাদের জন্য খাটবে? আমি জাস্ট একটা স্লাইড এড করি। তার মানে এই সূত্র শুধুমাত্র কাদের জন্য খাটবে? শুধুমাত্র 1 ইলেকট্রন বিশিষ্ট আয়ন এবং পরমাণুর জন্য, ঠিক আছে। তার এক্সাম্পল কি? যেমন হচ্ছে ধরো যে আমাদের হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে, তারপর হচ্ছে হিলিয়ামে 2টা, তার মানে একটা ত্যাগ করে দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম আছে 4টা, তার মানে ওখান থেকে 3টা বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে এগুলা দেখো, এগুলা এমন পরমাণু অথবা এমন আয়ন যাদের শুধুমাত্র একটা ইলেকট্রন আছে, সো এদের জন্য শুধুমাত্র এই ফর্মুলাটা খাটবে। এখন ধরো যে যদি তোমার এটা হাইড্রোজেন হয় তাহলে জেড এর মান 1 হবে, হিলিয়াম হলে 2, বেরিলিয়াম হলে 4, ঠিক আছে। আই গেস এটাতে কোনো প্রবলেম নাই। আরেকটা জিনিস আছে তোমার রিডবার্গ ধ্রুবকের মান। সো RH এর যে ভ্যালু হয় এটা মনে রাখবা 1.09678, ঠিক আছে, ইনটু 10 ইনভার্স 2 ন্যানোমিটার। এটা মনে রাখবে, এটা দিয়ে সব জায়গায় ইউজ করবা। এখন কথা হচ্ছে এটাকে যদি রূপান্তর করতে দেয়, কারণ মাঝে মাঝে এমসিকিউতে চলে আসবে, তখন কি করবা? খুব সিম্পল, ন্যানোমিটার আছে না ভাই? আচ্ছা সরি, একটা জিনিস এখানে ভুল লিখছি, এটা ন্যানোমিটার ইনভার্স হবে, হ্যাঁ। আমি এখানে মেবি ইনভার্সটা দিইনি, হ্যাঁ। সো ন্যানোমিটার ইনভার্স হবে। এখন এই জিনিসটা যে আছে, এটাকে যদি তুমি মিটারে কনভার্ট করতে যাও, আইদার সেন্টিমিটারে কনভার্ট করতে যাও, তাহলে কি করতে হবে? 1.09678 কিছু একটা দিয়ে গুণ করা লাগবে, তাই না? আচ্ছা, এখন দেখো তো, আমরা যদি নর্মালি ন্যানোমিটার থেকে মিটারে নিতাম তাহলে আমাদের কি হইতো? 1 ন্যানোমিটার মানে কত? 10 ইনভার্স 9 মিটার, তাই না? আচ্ছা, তো ন্যানোমিটার থেকে মিটার নেওয়ার জন্য 10 ইনভার্স 9 দিয়ে গুণ করা লাগে, কিন্তু এখানে কি ন্যানোমিটার ইনভার্স মান, তার মানে তোমাকে 10 ইনভার্স 9 দিয়ে ভাগ করা লাগবে আলটিমেটলি, বুঝা গেছে? সো কি করবা? 10 ইনভার্স 2 ডিভাইডেড বাই কি 10 ইনভার্স 9, আলটিমেটলি এটা কত চলে আসবে বলো? 10 টু দি পাওয়ার 7 চলে আসবে। কত চলে আসবে? 10 টু দি পাওয়ার 7, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 7 মিটার ইনভার্স, ঠিক আছে। সো এতটুকু জিনিস বুঝলেই তোমার মোটামুটি হয়ে যাচ্ছে। তাহলে রিডবার্গ ধ্রুবকের এককটা হচ্ছে কি? মিটার ইনভার্স 1 অথবা ন্যানোমিটার ইনভার্স 1। সো আমাকে জাস্ট উল্টা করতে হবে, আগে ন্যানোমিটার থেকে আমি যখন মিটার নিতাম 10 ইনভার্স করতাম, বাট ভাই এটা ন্যানোমিটার না, ন্যানোমিটার ইনভার্স। সো আমাকে আগে যা করতাম এখন তার উল্টা করবো, বুঝা গেছে? যেমন আগে কি করতাম? আগে হচ্ছে 10 ইনভার্স 9 দিয়ে গুণ করে দিতাম, এখন জাস্ট ভাগ করে দিব, ক্লিয়ার? ওকে, এতটুকু জানলে আমি সামনে সবকিছু করতে পারবো। এখন কথা হচ্ছে আমরা বলতেছিলাম ভাই, এই যে এখানে যে ঘটনাগুলো ঘটতেছে, বিকিরণ করতেছে, বিকিরণগুলো বিভিন্ন কালারের আমি বর্ণালী দেখতে পারবো। সো কোন কালারের বর্ণালী দেখতে পারবো সেটা তো হচ্ছে আমি এই যে মান বসাইলে লেমডা থেকেই আমি ডিসাইড করতে পারবো। তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম আসবে, বর্ণ এক এক রকম আসবে। সো অ্যাকচুয়ালি দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্য কি কি রকমের হইতে পারে, ঠিক আছে। তাহলে আমরা দেখো যে তরঙ্গ দৈর্ঘ্য কি কি ধরনের হইতে পারে। এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের একটা লিস্ট দেওয়া আছে, এটা অনেক সময় আমরা মনে রাখতে পারি না, হ্যাঁ। সো এটা একটু কঠিন হয়ে পড়ে। তোমাদের বেসিক্যালি যেটা করতে হবে, এই জিনিসগুলো কয়েকবার প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা মনে থাকবে, হ্যাঁ। সো বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের লিস্ট দেওয়া আছে, কারণ এখান থেকে যে তরঙ্গ দৈর্ঘ্য পাবা সেটা কোন রাশির মধ্যে পড়তেছে সেটা তো জানা দরকার। ওকে, সো এখানে দেখো অনেকগুলো রেঞ্জ আছে, সবগুলা এই সিরিয়ালি কিভাবে মনে রাখবা একটা শর্টকাট বলে দিই, সেটা হচ্ছে কি, যেমন ভাই এটা মনে রাখবা, আমি যেভাবে মনে রাখি গার, ঠিক আছে, অ, গার অ, ঠিক আছে, দৃশ অ, ঠিক আছে, গাঢ় দৃশ্য, আর পরে হবে কি মাই রেডি, ঠিক আছে। এটা এইভাবে মনে রাখা যায়। দেখো গাঢ় দৃশ্য মাই রেডি, মানে গাঢ় দৃশ্য দেখা গেছে কোনো একটা দৃশ্য যেটা অনেক গাঢ়, মানে গাঢ় দৃশ্য, আর মাই রেডি মানে আমি রেডি হয়ে গেছি এরকম। সো এটা যদি একবার মনে রাখতে পারো সিকোয়েন্সটা ভুলবা না। দেখো গা দিয়ে হচ্ছে কি, গা দিয়ে হচ্ছে তোমার গামা, আর র দিয়ে হচ্ছে রঞ্জন, বা যেটাকে আমি বলি কি এক্স রে,
ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে আছে অতে কি, অতে হচ্ছে অতি বেগুনি, ঠিক আছে। আর দৃশ্য দিয়ে কি, দৃশ্য দিয়ে কি হবে, যে দৃশ্য দিয়ে হবে হচ্ছে দৃশ্যমান রশ্মি, ঠিক আছে। দৃশ্য দিয়ে কি হবে, দৃশ্য দিয়ে দৃশ্যমান রশ্মি। তারপরে দিয়ে কি, অবলোহিত বা এটাকে ইনফ্রারেড বলে, আইয়া, ঠিক আছে। আচ্ছা, মাই দিয়ে কি, মাইক্রোওয়েভ। আর রেডি দিয়ে কি, রেডিও ওয়েভ, ঠিক আছে। সো এই সিকোয়েন্সটা মনে রাখলে হয়ে গেছে তোমার। এবার দেখো তুমি যেটা করবা, তোমার কাজ বেসিক্যালি এই যে এখানে অনেকগুলো ভ্যালু আছে, আমার সবগুলো ভ্যালু কিন্তু মনে রাখার দরকার নাই। এই তিনটা আমার বেশি দরকার হয়, ঠিক আছে। কোন তিনটা দরকার হয়, এই তিনটা আমার বেশি দরকার হয়, কিন্তু বাকিগুলো আমার মনে রাখতে হবে। আমরা সবাই জানি যে তোমার যদি দৃশ্যমান রশ্মি হয় যে আমাদের 380 থেকে 780 ন্যানোমিটার, এরপরে আর বেশি কিছু জানা লাগে না। তুমি জাস্ট এটা মনে রাখবা যে অবলোহিত রশ্মি, হ্যাঁ, যেমন ধরো মাইক্রোওয়েভ শেষে, মাইক্রোওয়েভ শুরু হয়েছে 1 মিলিমিটার থেকে, এটা মনে রাখলে হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে অতিবেগুনি যে রশ্মি আছে না, অতিবেগুনি রশ্মি সেটা তোমার শুরু হয়েছে এটা হচ্ছে 10 ন্যানোমিটার থেকে, ঠিক আছে। এই কয়েকটা এই জায়গায় দেখো, আমি তো এটা অলরেডি জানি, এইটা একটু মনে রাখবো যে আমাদের গামা রশ্মি কোথা থেকে স্টার্ট হয়, এটা আমি অলরেডি জানি। এই দুটা জিনিস মনে রাখবো, অতিবেগুনি রশ্মি আর হচ্ছে মাইক্রোওয়েভ 1, বাকিটা তুমি লিখে ফেলতে পারবা। খুব ইন্টারেস্টিং দেখো তো, কারণ দেখো রঞ্জন রশ্মি, গামা রশ্মি যেখানে শেষ হয়েছে সেখান থেকে রঞ্জন রশ্মিটা শুরু হবে, তাহলে 1 ন্যানোমিটার থেকে। দেখো এরপরে অতিবেগুনি রশ্মি যেখানে শুরু হয়েছে এটা তো ওই জায়গায় শেষ হবে 10 ন্যানোমিটার, বুঝে গেছে কিনা, 10 ন্যানোমিটার। তারপর দেখো এইটা যেখানে শুরু হয়েছে এটা এখানে শেষ হবে না, 380 ন্যানোমিটার। তাহলে দেখো তুমি জাস্ট এইটা দেখছো, একটা জানছো, বাকিগুলো মিলিয়ে নিচ্ছো আর কি। সো জাস্ট এটা টেকটিসার মনে রাখার জন্য। তারপর দেখো এটা যেহেতু 780-তে শেষ হয়েছে, এটা 780-তেই শেষ হবে, ঠিক আছে। আচ্ছা, শুরু হবে। আর এটা যেহেতু 1 মিলিমিটারে শুরু হয়েছে, এটা 1 মিলিমিটারে শেষ হবে। 1 মিলিমিটারকে 10/6 ন্যানোমিটার বলা যায়। আর মাইক্রোওয়েভ 1 মিলিমিটার থেকে ভাই কত হয়, 1 মিটার পর্যন্ত হয়। আমরা বাসা বাড়িতে যে মাইক্রোওয়েভ ওভেন ইউজ করি ওগুলাতে, রেডিওওয়েভটা কত হয়, রেডিওওয়েভটা নর্মালি 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত হয়, ঠিক আছে। রেডিওওয়েভটা মনে রাখবে এইভাবে, আমাদের যত সিগন্যালগুলো আছে টাওয়ার থেকে, এগুলো রেডিও ইয়েতে যায়, হ্যাঁ, অনেক বড় বড় সিগন্যাল। ক্লিয়ার, বুঝে গেছে এতটুকু? ওকে। এবার দেখো আরেকটা জিনিস, শর্টকাটগুলো মনে রাখতে বলে কাজে দিবে। আরেকটা হচ্ছে এই যে আমরা দৃশ্যমান আলো পড়ছি না, দৃশ্যমান আলো কত রেঞ্জের মধ্যে পড়ছি, যে 380 থেকে আমাদের 780 ন্যানোমিটার। এটা কিভাবে মনে রাখবো, সোজা হিসাব, এটা একবারে মুখস্থ করে ফেলবে। এখানে দুইটা জিনিস মুখস্থ করতে হবে। একটা হচ্ছে প্রথমে তোমার সিকোয়েন্স, হ্যাঁ, প্রথমে কি মনে করতে হবে, সিকোয়েন্স। যেমন সিকোয়েন্সটা কি হবে মনে রাখবা, বেনি আস কলা, এটা তো তোমরা পড়ছো আই গেস, বেনি আস হ কলা, ঠিক আছে। 7টা কালার আছে না, 7টা কালার সিকোয়েন্স। সো প্রথমে কি হবে, প্রথমে হবে হচ্ছে বেনি, প্রথমে হবে বেগুনি, তারপর হবে কি নীল, তারপর হবে কি আসমানি, তারপর হবে সবুজ, তারপর হবে হলুদ, তারপরে কমলা, তারপর হচ্ছে লাল, ঠিক আছে। সিরিয়ালি এই যে 7টা, এই 7টা কালার যদি মনে রাখো, এবার তোমার কাজ হচ্ছে তোমার একটা থেকে একটা ইয়াগুলো মনে রাখা। তাহলে এটা শুরু হয় কি ভাই, বেগুনি দিয়ে, ঠিক আছে। তাহলে 380 ন্যানোমিটার, 380 থেকে এরপরে কোন ডিজিটটা মনে রাখবা, 380 থেকে হলো কি তোমার 424 থেকে 450, 450 থেকে 500, 550 থেকে 575, 575 থেকে তোমার 590, 590 থেকে 647, 647 থেকে 780, ঠিক আছে। এখন এইটা যদি একবার মনে রাখো, তাহলে তোমার সিকোয়েন্সটা অলমোস্ট হয়ে যাবে। কি দেখো ভাই, প্রথম দুইটা হচ্ছে বেনি, প্রথম দুইটা হচ্ছে বেগুনি, প্রথম দুইটা কি ভাই, বেগুনি, ঠিক আছে। এরপরে 424 থেকে এটা বেগুনির পরে হচ্ছে কি নীল, বেগুনির পরে কি নীল, ঠিক আছে। এরপরে দেখো 450 থেকে 500, এটা হলো কি আসমানি, ঠিক আছে, আসমানি, ঠিক আছে। এই আসমানি থেকে কোশ্চেনটা বরাবর একটু বেশি থাকে। আবার এটা দেখো সবুজ, এই দুটা মিলে কি সবুজ, এই দুটা মিলে কি হলুদ, তারপর এই দুটা মিলে কি কমলা, এই রেঞ্জের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে লাল, বুঝে গেছে, ক্লিয়ার। সো এই জিনিসটা মনে রাখতে পারলে কিন্তু তোমার আলটিমেটলি হয়ে যাবে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কত। ওকে, এবার আসো, কথা হয়েছে যে আমাদের এখানে দেখো আমরা বিভিন্ন যে মানে হলো হায়ার কক্ষপথ থেকে এনএইচ এর মানের জন্য লোয়ার কক্ষপথে হচ্ছে ইলেকট্রনগুলো চলে আসলে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে এখান থেকে সিরিজ পাবো, ঠিক আছে। বিভিন্ন ধরনের অঞ্চল পাওয়া যায়। কিরকম অঞ্চল পাওয়া যায়, ধরো যখন তুমি এনএইচ এর মান ডিফারেন্স হবে বা এনএল এর মান যখন ডিফারেন্ট হইতে থাকবে, তখন লেমডার মানটা আলাদা আলাদা আসবে। তো লেমডাটা বিভিন্ন এরিয়ার মধ্যে বা তোমার বিভিন্ন অঞ্চলের মধ্যে আসবে। সো এখানে অনেকগুলো জিনিস নিয়ে একটু আলোচনা করা হয়েছে। দেখো কিছু সিরিজের নাম খুব ইম্পর্টেন্ট, সিরিজগুলো কিসের উপর বেসিসে করা হয়েছে, একদম সিম্পল, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। সেটা হচ্ছে কি, দেখো এনএল এর মান, এনএল মানে কি, যেখানে আসে, মানে যেখানে ফাইনালি আসে, যে ঠিক আছে। আর এনএইচ মানে হচ্ছে যেখান থেকে আসে। তাহলে এখানে কোন জায়গা থেকে, এনএইচ থেকে এনএল এ আসবে। তো দেখো এনএইচ যে কোনো জায়গা থেকে তো আসতে পারে, 2 নাম্বার 3 নাম্বার 10 15 যে কোনো জায়গা থেকে আসতে পারে। বাট এনএল এর মান দেখো 1 হইতে পারে, এনএল এর মান যদি 1 হইতে পারে তাহলে 2 থেকে আসবে, তারপরে 3, তারপরে 4, এভাবে আসতে থাকবে। এনএল এর মান যদি 2 হয় তাহলে তো
দুই থেকে কি আবার আসতে পারবে না, এক থেকে কি আসতে পারবে না, উচ্চ শক্তি স্তর থেকে আসতে হবে, তাই না? 3 হবে, 4 হবে, 5 হবে, 3 হলে সিমিলার, 4 5 6, 4 হলে সিমিলার, 5 6 7, 5 হলে সিমিলার, 6 7 8। ঠিক আছে, বুঝা গেছে? তার মানে এক ঘর বেশি হবে সবগুলা। তাহলে দেখো এই NL এর মান যদি আমি ফিক্স করে দিই, ঠিক আছে, এই NL এর মান যদি আমি ফিক্স করে দিই, এটা একটা ফিক্স থাকবে, এই ফিক্স, তখন এটার বেসিসে বিভিন্ন অঞ্চলের নাম আছে বা বিভিন্ন সিরিজের নাম দেওয়া হয়েছে, মানে যে এটা বের করছে, লাইমেন, বামার, প্যাশন, ব্রাকেট, মানে ফুন বলে এটাকে, আর লাস্টে যেটা আছে সেটাকে বলে হামফ্রিজ। ঠিক আছে, NL যদি তোমার 6 হয় সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে হামফ্রিজ। ঠিক আছে। সো এই যে জিনিসগুলা একটু মনে রাখতে পারলে হয়ে গেছে। তাহলে লোয়ার অরবিটগুলো এরকম হবে, হায়ার অরবিটগুলো মিনিমাম যেটা থাকবে সেটা তার থেকে এক বেশি হবে। ক্লিয়ার? সিরিজের নামগুলো, এখন এই সিরিজের ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলের নাম আসে, এগুলো প্রত্যেকটা জিনিস এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অঞ্চলগুলো খুবই সহজ ভাই, যেটার দিকে তোমার শুরু হয়েছে, শুরুটা হবে কি অতিবেগুনি, তারপরে অতিবেগুনির পরে কি দৃশ্যমান, ঠিক আছে, এরপরে সবগুলো অবলোহিতের মধ্যে পড়ছে। তার মানে প্রথমটা হচ্ছে অতিবেগুনি বা আলট্রাভায়োলেট বলে, এরপরে হচ্ছে তোমার দৃশ্যমান রেঞ্জ, আর বাকি সবগুলা কি, বাকি সবগুলা তোমার হবে অবলোহিত বা ইনফ্রারেড। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কোশ্চেন খুবই চলে আসে যে বামার কোর্স ইয়ার মধ্যে পড়ছে, দৃশ্যমান রেঞ্জের মধ্যে পড়ছে, ঠিক আছে, বামারটা আর লাইমেনটা পড়ছে অতিবেগুনি, এই দুটো খুব ইম্পর্টেন্ট। তো এই দুটো মনে রাখলে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে ওকে, এবার হচ্ছে দেখো আমাদের পরবর্তী টপিক হচ্ছে, অনেক সময় কন্ডিশন দিয়ে দিবে যে সর্বোচ্চ শক্তি বা সর্বনিম্ন শক্তি, সেই ক্ষেত্রে NL এর মানটা দেওয়া থাকবে, তোমাকে NH এর মানটা বের করে নিতে হবে। ঠিক আছে, NH এর মানটা কি বের করে নিতে হবে। এখন NH এর মান বের করার জন্য তোমাকে এই কন্ডিশনটা বুঝতে হবে। কন্ডিশনটা কি, যেমন তোমাকে বলে দিবে যে ধরো তোমাকে বলে দিচ্ছে লাইমেন সিরিজে সর্বোচ্চ শক্তি পাওয়ার জন্য বা সর্বোচ্চ শক্তি পাইলে সেখানে তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু হয়। তার মানে লাইমেন সিরিজ যখন বলছে, তার মানে NL এর মান হচ্ছে কত ভাই, NL এর মান একটু আগে আমরা দেখে আসছি 1 হবে। ঠিক আছে, তার মানে এই যে এটাকে যদি আমি ধরো একটা পরমাণু নিউক্লিয়াস ধরি, তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, যেটা N এর মান হচ্ছে কত, NL এর মান হচ্ছে 1। ওকে, আচ্ছা এটাকে আমি লাইমেন সিরিজ বলছি। আচ্ছা এখন তোমাকে বলছে সর্বোচ্চ শক্তি, এখন সর্বোচ্চ শক্তি তো NH বলে দেয় নাই, NH বের করে নিতে হবে। এখন একটা দেখো তো, সর্বোচ্চ শক্তি পাওয়ার জন্য কি করতে হবে, এইখান থেকে যদি স্টার্ট হয় 1 থেকে যদি NL স্টার্ট হয়, NH শুরু হবে কোন জায়গা থেকে, 2 থেকে, এক ঘর বেশি। আচ্ছা 2 থেকে স্টার্ট হলো, তাহলে দেখো এই দুইটার মধ্যে শক্তির গ্যাপ কম, এই দুইটার মধ্যে শক্তির গ্যাপ কম মানে আরেকটু বেশি। তার মানে কি এখান থেকে যে শক্তিটা বিকিরণ করবে সেটা মোটামুটি একটা শক্তি পাওয়া গেল। কিন্তু আমি যদি দেখো অনেক বড় যে শক্তি স্তর আছে, ওই শক্তি স্তর থেকে যদি শক্তিও বিকিরণ করে, তার মানে কি এটার মধ্যে আর ওই শক্তি স্তরের মধ্যে গ্যাপ অনেক বেশি হবে না, তার মানে সেখান থেকে শক্তি বেশি পাওয়া যাবে। এইভাবে কতটুকু পর্যন্ত গেলে তুমি সর্বোচ্চ শক্তি পাবা, যদি সে অসীম থেকে ওইখানে কি করে, মানে এই যে মানে বিকিরণটা করে বা অসীম থেকে এখানে চলে আসে, তখন কি দুইটা দেখো দুইটা কক্ষপথের মধ্যে গ্যাপ অনেক বেশি, তার মানে সেখানে অনেক বেশি শক্তি পাওয়া যাবে। ঠিক আছে, তো সর্বোচ্চ শক্তি যখন বলবে তখন আমাদের এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে। তাহলে দেখো তো সর্বোচ্চ মানে ইয়ার জন্য NL এর মান তো আমি পাবো, বাট NH এর মানটা হবে কি ইনফিনিটি। ক্লিয়ার, বুঝে গেছে? আচ্ছা এখানে একটা কথা বলছে, সর্বোচ্চ শক্তি মানে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এর যে ফর্মুলা পড়ছি মনে আছে, AC ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। তার মানে দেখো তো ভাই, H যদি সর্বোচ্চ হয় তাহলে ল্যামডা তো সর্বনিম্নই হবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক, একদম সিম্পল। আর এটা বলছে সর্বনিম্ন শক্তি। এখন দেখো NL যদি এখান থেকে শুরু হয়, NH স্টার্ট হবে এখান থেকে, তারপরে আস্তে আস্তে তুমি অনেক অপশন নিতে পারো, কিন্তু সবচেয়ে কম শক্তি পাবা কোন জায়গা থেকে, এখান থেকে। ঠিক আছে, তার মানে তখন দেখো তো NH এর মানটা কত হয়, NL এর সাথে 1 যোগ হয় না, ঠিক আছে, এটার থেকে এক ঘর বেশি না। আচ্ছা তার মানে তখন হবে NL + 1। সো এই কন্ডিশনগুলো বুঝে গেলে তুমি ইজিলি সেখানে বসাই দিতে পারবে, একদম সিম্পল। হ্যাঁ, এখানে টার্গেট হচ্ছে আমাদের NH এর মানটা বের করা। এবার দেখো আরেকটা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট, nতম লাইন। nতম লাইন মানে কি, nতম লাইন মানে হচ্ছে ধরো বলছে যে তোমার বামার সিরিজের কি বলছে ভাই, বামার সিরিজের দুই মানে হলো আমাকে বলছে 2তম লাইন। ঠিক আছে, এততম লাইন, তাহলে এখানে NH এর মান অ্যাকচুয়ালি কত, বামার সিরিজ মানে কি, বামার সিরিজ মানে হচ্ছে লাইমেন বামার, NL এর মান হচ্ছে 2। এখন 2তম লাইনটা আসলে কি বুঝাইতেছে দেখো, খুবই সিম্পল। বামার সিরিজ যদি n = 2 হয় তাহলে NH এর মান কত হইতে পারে ভাই, প্রথমটা হবে 3, পরেরটা হবে কি 4, পরেরটা হবে 5, 6, এইভাবে আসতে থাকবে। এখন বামার সিরিজের প্রথম লাইনটা কোন জায়গা থেকে আসে দেখো, এই যে 3 থেকে 2 এটা হচ্ছে প্রথম লাইন ভাই, তারপরে 4 থেকে 2 এটা হচ্ছে 2 নাম্বার লাইন। বোঝা গেছে? তার মানে তখন NH এর মান 2 নাম্বার লাইন পাওয়ার জন্য NH এর মান কত হবে 4। বোঝা গেছে? তার মানে যখন তোমাকে বলবে 2তম লাইন, তখন তুমি কি করবা, NL এর সাথে 2 যোগ করবা, আর তোমাকে যখন বলবে nতম লাইন তখন NH এর সাথে n টা যোগ করবা। ঠিক আছে, ক্লিয়ার? একদম সহজ।
এবার আসো এই জিনিসটা আমাদের মাঝে মাঝে কোশ্চেনে চলে আসে যে বর্ণালী রেখার সংখ্যা সবসময় আসে না, মাঝে মাঝে আসে, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট। বর্ণালী রেখার সংখ্যা কিভাবে বের করবো, এখান থেকে তো বর্ণালী আসতেছে না। সো সিম্পল দেখো যে ধরো তোমার কাছে এন হচ্ছে 7 থেকে, মানে এন এইচ এর মাত্র 7, এন হচ্ছে ধরো 5 এর মানে হলো কত 4 আসতেছে, হ্যাঁ এতই এখান থেকে এখানে আসতেছে। তাহলে তোমার সেই ক্ষেত্রে কতগুলো রেখা পাওয়া যাবে। সো আমরা একটু এখান থেকে করা ট্রাই করি। দেখো তোমার কাছে ধরো আমি কক্ষপথগুলো একটু নিই, আমি ওই কক্ষপথগুলোকে এভাবে দেখাইতেছি, হ্যাঁ আচ্ছা। সো এবার দেখো এটাকে আমি ধরলাম n = 4, ওকে, এটাকে আমি n = 5, n = কত 6, n = 7, এটা হচ্ছে nh আর এটা হচ্ছে nl, ওকে। এখন বেসিক্যালি এখানে যেটা হয়েছে দেখো বিভিন্ন কক্ষপথ থেকে টার্গেট হচ্ছে কি 7 থেকে 4 এ আসা। 7 থেকে 4 কিভাবে আসা যায় একবার দেখো, যে একদম সিম্পল। 7 থেকে প্রথমে কি 7 থেকে তোমার কি ডাইরেক্ট 4 এ আসলো, ওকে একটা, ওকে। আবার 7 থেকে প্রথমে কোথায় আসছে, 7 থেকে 5 এ আসছে, এন্ড 5 থেকে আবার 4 এ আসবে, বুঝা গেছে? ওটা আমি একটু পরে দেখাইতেছি। আবার 7 থেকে প্রথমে 6 এ আসছে, এতটুকু তো বুঝা গেছে। আর কি কি হতে পারে দেখো, 7 থেকে 6 এ আসছে না, এবার 6 থেকে আবার কোথায় যাবে, 6 থেকে যাবে আবার হচ্ছে 4 এ, হ্যাঁ আচ্ছা। এখন দেখো আর কি করা যায় এখান থেকে, আবার 6 থেকে আর কোথায় যেতে পারে, 6 থেকে যেতে পারে আবার কোথায় 5 এ, ক্লিয়ার? আচ্ছা এবার দেখো আর কি অপশন আছে। আর অপশন হচ্ছে যে দেখো তোমার 5 থেকে আর কোথায় যেতে পারে, এই যে 5 এ আসছে না, দেখো 5 থেকে যেতে পারে কোথায় 4 এ, ঠিক আছে। সবগুলো অপশন হয়ে গেছে। তো আলটিমেটলি কয়টা রেখা পাওয়া গেছে বলো তো, এখানে 1 2 3 4 5 6 6টা পাওয়া গেছে, 6টা। সো এই 6টা আসলে কিভাবে বের করবে, এটা শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে কি, শর্টকাট সংখ্যা রেখা বের করার জন্য সেটা হচ্ছে দেখো আমি এই দুটাকে যদি ইয়া করি, মিনিমাইজ করি, তাহলে কটা পাওয়া যায় n, মানে এটা যদি মাইনাস যদি করি তাহলে এখানে কত 3 পাওয়া যায়, তাই না? আচ্ছা শর্টকাটটা হচ্ছে এরকম যে আমাদের কি হবে, যে এই যে এটা যে মানটা পাইছি এটাকে আমি n ধরবো, এটার মান কত n, তাহলে n × n+1 / 2 এখান থেকে করলেই হয়ে গেছে, ঠিক আছে। তার মানে যখন 7 থেকে বলবে 4 এ আসতে কতগুলো সংখ্যা মানে কতগুলো বর্ণের রেখা পাওয়া যাবে, দেখো এখানে বসাও 7 আর 4 বিয়োগ করলে 3 হয়, তাহলে বসাও 3 × 3+1 / 2, ঠিক আছে। হিসাব করে দেখো এখানে 6 চলে আসে, এখানে আমরা ক্যালকুলেশন করে 6 পাইছি, ঠিক আছে। তো এইটা দিয়ে তুমি যে কোনো জিনিস প্র্যাকটিস করতে পারবে, ওকে। এবার আসো এখান থেকে আমরা দুটো ম্যাথ করব, একদম সিম্পল দুটো ম্যাথ, আমাদের পুরো জিনিসটা একদম কভার হয়ে যাবে, হ্যাঁ ওকে। ম্যাথ নাম্বার 1, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে, তার মানে NH এর মান হচ্ছে 4 আপতিত হয়, তখন বামার সিরিজ লাইমেন বামার মানে কত, বামার মানে NL এর মান হচ্ছে 2, ঠিক আছে। আর পাওয়া গেল সৃষ্ট বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, এবং হচ্ছে বর্ণ কেমন হতে পারে ওটা বের করতে হবে, ঠিক আছে ওকে। সো এখানে দেখো ফর্মুলা হচ্ছে কি ভাই, 1/λ = কত RH √1 - NL² - 1/NH² ইন্টু z²। যেহেতু হাইড্রোজেন বলছে তাহলে z এর মান কত 1 বসে যাবে, ঠিক আছে। সো এটা তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমার হয়ে যায়। আমি চাচ্ছি ন্যানোমিটার এককে বের করব, হ্যাঁ তাহলে এখানে বসাও 1/λ এর মান কত হবে, 1/λ 1.09678 ইন্টু 10⁻², ঠিক আছে আচ্ছা। আর এখানে দেখো 1/NL এর মান কত, NL এর মান হচ্ছে আমাদের কত 2² - 1/4², হ্যাঁ ইন্টু যেটার মান তো 1, হাইড্রোজেনের জন্য 1²। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব, হ্যাঁ 1.09678 ইন্টু 10⁻² 1/4 - 1/16। সো আমাদের কত পাওয়া যাচ্ছে ভাই, 486.29 ন্যানোমিটার, ঠিক আছে ভাই। প্রথমে তুমি যে রেজাল্টটা পাবে এটাকে কিন্তু উল্টাইতে হবে ভাই, এটা কিন্তু 1/λ এর মান, তারপরে 1/λটাকে আমি কিন্তু উল্টাইছি, তোমার যে রেজাল্ট আসবে না রেজাল্টটাকে কিন্তু উল্টাইতে হবে, ঠিক আছে। তাহলে এইটার কালার কেমন হয় আমাদের মনে আছে কিনা, 380 থেকে 424 এন্ড 424 থেকে 450, 450 থেকে 500 বেনি আশ মানে আসমানি পাওয়া যাবে, বুঝা গেছে। দেখো এটা হচ্ছে কি বেনি, এটা হচ্ছে আসমানি, আর এটা হচ্ছে কি সো বেনি, এটা হচ্ছে নীল, পরেটা হচ্ছে আসমানি। দেখো বেনি আশ হকলা, ঠিক আছে। তার মানে 3 নাম্বারটা হচ্ছে আসমানি, ঠিক আছে। তার মানে দেখো আসমানির মধ্যে পড়ছে, হ্যাঁ তাহলে কি হবে ভাই, আসমানি হবে, ক্লিয়ার।
সো আই থিঙ্ক এগুলো তোমরা করতে পারবে, একদম সিম্পল জিনিস, আহামরি কিছু নাই। এখানে একটা জিনিস আমি জাস্ট হাইলাইট করে দিই, তোমাকে যদি বলে তরঙ্গ সংখ্যা, একটা জিনিস আসতে পারে তরঙ্গ তরঙ্গ সংখ্যা, জিনিসটা কিভাবে বের করবা? সিম্পল, 1/λ হচ্ছে তরঙ্গ সংখ্যা, যেটাকে নিউবার দিয়ে প্রকাশ করে, নিউবার। হ্যাঁ, এই জিনিসটাকে কিন্তু তরঙ্গ সংখ্যা আকারে লেখা যায়, তরঙ্গ সংখ্যা। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, ওকে, সো এবার দেখো আমাদের লাস্ট মেথড আছে এখানে। সো এখানে আমরি কিছুই নাই ভাই, দুইটা জিনিস করতে হবে তোমার। দেখো এখানে বলছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর তৃতীয় লাইনের জন্য বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে? n l এর মান হচ্ছে 2। সো আমি লাইনের ক্ষেত্রে বলছিলাম তোমাকে যত লাইন দেওয়া থাকবে জাস্ট তুমি আগের মানে নিম্ন শক্তি স্তরের সাথে ওই লাইনটা যোগ করে দিবা 3। তাহলে দেখো 2 + 3 কত হবে? 5। বাকিগুলো আশা করি তুমি করতে পারবে, এখান থেকে তরঙ্গ সংখ্যা যা আছে সবকিছু বের করা যাবে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস, সবকিছু টপিক আমি শেষ করে দিয়েছি। এখন তোমার কাজ হচ্ছে জাস্ট তুমি প্র্যাকটিস করতে থাকো। ওকে, সো এইভাবে আমি বাকি টপিকগুলো, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের শেষ করে দিব।